মার্কিন যুক্তরাষ্ট্রের সেই পুরনো ফর্মুলা, সেটা হলো যখন তারা আফগানিস্তানে তালিবানকে সৃষ্টি করলো তখন তারা রাশিয়ার বিরোধিতায় গিয়ে আপনি দেখবেন যে পাকিস্তানকে পুতুল রাষ্ট্র হিসাবে, পাপেট কান্ট্রি হিসাবে ব্যবহার করেছিল। পাকিস্তান আজকে দেউলিয়া ভিখিরিতে পরিণত হয়েছে। ঠিক সেভাবে ইউএস যে ফোর্স বা মার্কিন যুক্তরাষ্ট্র, তারা নির্দিষ্টভাবে এই যে আমাদের এক সংলগ্ন যে তেল গ্যাসের অধিকার আমাদেরও আছে, যারা আমাদের পার্শ্ববর্তী অংশের রাষ্ট্র আমাদেরও আছে, আমাদেরকে সাপ্রেস করে ইউএস আর্মি তারা প্রবেশ করেছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস তিনি নিজের চুরি ঢাকতে ইউএস আর্মিকে প্রবেশ করেছিলেন একটা বড় অংশ মনে করছে, এবং সেখানে তারা বাংলাদেশকে পাপেট কান্ট্রি হিসেবে ব্যবহার করছে, পুতুল রাষ্ট্রে ব্যবহার করছে। বাংলাদেশের অবস্থাও একেবারে দেউলি, একেবারে শেষ পরিস্থিতি হবে, সেই আশঙ্কায় তো ওয়াকারুজ্জামান করছেন। দীপ্তাংশু একদম, যেমন দেখুন ওই আফগানিস্তানে আপনি একদম সঠিক টেমপ্লেটটা সেম, ওই পশ্চিম থেকে নিয়ে এসে পূর্বে টেমপ্লেটটা ইউজ করছে। এই টেমপ্লেটটা আমরা জানি আফগানিস্তানকে যে রাশিয়ান ইনভেশনের জন্য এই মুজাহিদিনদের এবং টেররিস্টদের সব সময় মার্কিন যুক্তরাষ্ট্র হেল্প করে। তখন পাকিস্তানকে ব্যবহার করেছে প্রথমে হিউম্যানিটেরিয়ান এড, এই হাজার হাজার কিলো চাল ডাল, তার পেছনে অস্ত্রশস্ত্র। একইভাবে চট্টগ্রামে জাহাজ ঢুকলো কিসে, যে হিউম্যানিটেরিয়ান এড। ওখানকার চার্জ ডে অ্যাফেয়ার্স অ্যাম্বাসাডার ট্রেসি হ্যান্ড উনি দাঁড়িয়ে রাত্রির বেলা এই চাল ডাল গম কাদের দেওয়ার নামে আনলো, বিভিন্ন এনজিও সামনে, মার্কিন যুক্তরাষ্ট্রের এনজিও, এই যে রোহিঙ্গাদের ক্যাম্প তাদের দেয়া, পেছনে চলে আসছে অস্ত্রশস্ত্র, তাদের ট্রেনিং, সিআই এজেন্ট এনজিও সেজে পুরো বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। কে অ্যালাউ করছে? অন্তর্বর্তী সরকার, ইউনিস। কেন এই ডিফারেন্স? ওয়াকারুজ্জামান থেকে সত্যজিৎ বাবু বুঝতে হবে, বিকজ বাংলাদেশকে একভাবে বিক্রি করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। উনি তো বাংলাদেশে ছিলেন না, উনি মার্কিন যুক্তরাষ্ট্র প্যারিসের মধ্যে আপ ডাউন করতেন, কারণ উনি ওনার একটা বিরাট ফ্রডুলেন্ট ফাইন্যান্সিয়াল ফ্রডুলেন্সের জন্য ওনার জেল হয়েছিল, পালিয়ে গেছিল। প্যারিস এবং ডিপ স্টেটের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ক্লোজ কানেকশন এই অন্তর্বর্তী সরকার। ঠিক, তাহলে মোহাম্মদ ইউনূস মানে ক্লিন্টন ফাউন্ডেশনের যে চুরি, যে অপরাধ, যেটা ইতিমধ্যেই নির্দিষ্টভাবে ট্রাম্পের হাতে তুরুপের তাস, সেটাকে অ্যাভয়েড করতে, নিজেকে বাঁচাতেই কি তিনি বাংলাদেশের একটা বড় অংশকে বিদেশি শক্তিতে তুলে দিলেন? কারণ ইতিমধ্যে তো মার্কিন সেনা প্রবেশ করে গেছে। এবং দ্বিতীয়ত, বাংলাদেশ সেনাবাহিনীকে কোনো মহড়ায় তারা অংশ না নিয়েই, তাদেরকে অ্যাকসেপ্ট না করেই মার্কিন সেনা নিজের মতো করে সেন্ট মার্টিন, কক্সবাজার, সাজেক চত্বরে নিজেরা বিভিন্ন এক্সারসাইজ করছে এবং নিজেরাই সব কিছু করছে। তাহলে আপনি একটু বলুন টেকনিক্যালি, যে কোনো বিদেশি শক্তি যখন কোনো রাষ্ট্রে প্রবেশ করে নিজেরাই সমস্ত কিছু করতে শুরু করে, সে দেশের সেনাবাহিনীকে সাপ্রেস করে বা অ্যাভয়েড করে, সেটাকে টেকনিক্যালি কি বলা যায়? সেটা কি সেই বিদেশি শক্তির অনেকটাই নিয়ন্ত্রণে চলে গেছে বলা যায় সেই অংশটা? এই অন্তর্বর্তী সরকার দেখুন, মোহাম্মদ ইউনূস যখন ওদের অ্যালাউ করছে, ওদের রেড কার্পেট দিয়েছে, এদিকে আইএসআই কে দিচ্ছে, ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, এই সমস্ত যারা ভারতকে আঘাত করতে পারে, যারা তাদের বেছে বেছে নিয়ে আসছে বাংলাদেশে জমি ইউজ করার। আমি নিশ্চিত যে ওনাদের যে জেনারেল ওয়াকারুজ্জামান, আমরা দেখতে চাই, ভারতবর্ষে দেখতে চাই ভারতবর্ষ ওনাদের পাশে আছে, এবং সামরিক বাহিনীকে আজকে না 1971-এর আগের থেকে আমরা বাংলাদেশ 71-এর পর হয়েছে তাদের পাশে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের বন্ধুত্বর হাত, রিলেশনশিপ বাড়ানো আছে। ওয়াকারুজ্জামানকে এক্সাক্ট করা উচিত, ওনাকে এগুলো অ্যালাউ করা উচিত না, এবং দরকার হলে এই অন্তর্বর্তী সরকার, এটা কোনো ইলেক্টেড গভর্নমেন্ট না, ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। এবং যতক্ষণ একটা ইলেক্টেড গভর্নমেন্ট না আসে, হি শুড টেক কন্ট্রোল অফ বাংলাদেশ। আমরা এটাই চাই যে জেনারেল ওয়াকারুজ্জামান শুড টেক কন্ট্রোল অফ দ্য বাংলাদেশ, বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য, তার সার্বভৌমত্বের জন্য। যেন কোনো বিদেশি শক্তি বাংলাদেশ এসে, যে বাংলাদেশের নেটিভ তারা ওখানকার নাগরিক, সেই জাতিকে যেন শেষ না করতে দেয়। এই বাঙালি জাতিকে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা এই ইস্ট পাকিস্তানে যারা ছিল, আমি ইস্ট পাকিস্তানি বলি, এবং ধরুন চীন, এসে বাংলাদেশকে যেন শেষ না করে। সময় এসে ওনার এক্সাক্ট করার পাওয়ার, he has got all the help. রাশিয়া আছে, ভারত আছে, they will help, they will stand beside বাংলাদেশ। যে তথ্য আসছে যে গতকাল যে আলোচনার সময় সরাসরি ওয়াকারুজ্জামান মোহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে বলেন যে এটা একটা সুইসাইডাল করিডর, এবং তাকে ননসেন্স বলে উল্লেখ করেছেন ওয়াকারুজ্জামান, এবং তিনি এটাও বলেছেন যে এটা ব্লাডি বিজনেস করিডর। যখন কোনো দেশের সেনাপ্রধান সেই দেশের রাজনৈতিক প্রধানকে সরাসরি এই ভাষায় কথা বলেন, এবং ওয়াকারুজ্জামান এটাও বলেছেন যে এই মুহূর্তে আমরা অভিভাবকহীন, আমাদের কোনো গার্জিয়ান নেই,
আমাদের অনলি গার্ডিয়ান, আমাদের যারা সৈন্য সামন্ত তারা, আমার যারা মানে যারা আমার সাথী রয়েছেন, আমার যারা আমাদের সেনাবাহিনীর যারা সতীর্থ আছেন, তারাই আমার অভিভাবক। ফলে সেনা প্রধান যখন বলছেন তিনি গার্ডিয়ানলেস, তিনি অভিভাবকহীন, তখন কোন মানে তার প্রত্যাঘাতটা কীভাবে হতে পারে বা কতটা দ্রুত হতে পারে? সত্যজিৎবাবু, ইট ইজ অনলি আ ম্যাটার অফ টাইম। দেখুন, অতটা ক্লিয়ারলি ক্যামেরার সামনে বলা হয়তো আমার উচিত হবে না, বাট আমি বলছি there are enough signals যে জেনারেল ওয়াকারুজ্জামান যেটা উনি চান, যেটা আপনি উল্লেখ করার চেষ্টা করছেন, আমি বলতে পারছি না। আমরা সবাই বুঝছি আপনি কি বলতে চাইছেন, বাংলাদেশের মানুষ বোঝে, জেনারেল ওয়াকারুজ্জামানও জানে, আর আমি যেটা বলতে পারছি না, এই সবটাই একই। ওটা মানে ওখানে রাষ্ট্রের হিতের জন্য, তাদের রাষ্ট্রে 18 কোটি নাগরিকের হিতের জন্য ওদের সামরিক বাহিনীর চিফ যা করার সেটা উনি করুন। ওনার জমি, বাংলাদেশের জমি ভারতের পক্ষে বিরুদ্ধে ইউজ করতে দেবে এবং তার নিজস্ব ভাবে বাংলাদেশকে ভেঙে দেওয়া হচ্ছে। এবং যদি কোনো মতে যদি ভারতের ওপর আঘাত আসে সেই বাংলাদেশের জমি থেকে, তখন আর ওয়াকারুজ্জামানের মুখ ভারতবর্ষ দেখবে না। যদি ভারতের উত্তর পূর্ব অথবা পূর্বে কোনো রাজ্যের জায়গায় একটা আঁচ লাগে, তার যে ব্রান্ড আসবে, তার যে টু এভরি অ্যাকশন দের ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এইটা যখন আসবে তখন কিন্তু ওয়াকারুজ্জামানকে দেখবে না। ভারত তখন যে সার্বভৌমত্ব বাঁচানোর জন্য যা করার করে দেবে। এবং ওরা যেসব বন্দি এবং নাশকতার ছক করছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, সেই আইএসআই ইউজ করছে বাংলাদেশে। গতকাল আমি আরেকটা বলে দিই, কালিম্পং এ কাল একজন অনুপ্রবেশকারী, তাকে এখন ইনভেস্টিগেশন চলছে, ধরা পড়েছে, সে বাংলাদেশের নাগরিক। এবং কেন এসছে, হঠাৎ কেন এলো, কি নিয়ে এলো, অনেক ডকুমেন্ট পাওয়া গেছে। একইভাবে নেপালের রুট ইউজ করছে আইএসআই, ট্রেনিং কোথায় হচ্ছে, নাশকতার ছক কোথায়। আমি ছোট্ট একটা লাইন আপনাকে বলবো যে দিল্লিতে একটা বড় আইএসআই র্যাকেট বাস্ট করা হয়েছে, ধরা হয়েছে দুজনকে, এবং নাম আসছে আনসারুল মিয়া এবং আনসারি। দিল্লিতে এসেও দুজন আইএসআই বড় এজেন্ট, পেহেলগাঁও অ্যাটাকের পর এবং জ্যোতি মালহোত্রার পর একটা বড় সাফল্য আমাদের। এবং পাশাপাশি আনসারুল মিয়ার সঙ্গে কাতার যোগ এবং আইএসআইয়ের ট্রেনিংয়ের তথ্য ইতিমধ্যে আমাদের হাতে এসছে। ফলে ভারত কোনোভাবেই বাংলাদেশের মাটিতে যদি কোনো বিদেশি শক্তি ব্যবহার করে ভারতকে আক্রমণের চেষ্টা করে, তাহলে বাংলাদেশের একাধিক এয়ারবেস, নূর খান এয়ারবেস বা সারগোদা এয়ারবেসে পরিণত হতে পারে। সেই ছবিটা কি পরিষ্কার হচ্ছে ক্রমশ? একদম সত্যজিৎ বাবু, দেখুন, এই যে একজন প্রথম যার নাম করলেন, এও আইএসআই নেপাল ট্রেন, এবং তাকে পাঠিয়েছে কোথায়? দিল্লি। ভেরি ইজি টু কাম। বাংলা মানে উত্তরপ্রদেশ, বিহার এবং ওয়েস্ট বেঙ্গল, এই তিনটে নিয়ে নেপালের বর্ডার। তো এই নেপালের বর্ডার কত? ইট ইজ হার্ডলি 1751 কিলোমিটার, এবং এখানে কোনো ভিসা পাসপোর্ট লাগে না। উত্তরপ্রদেশ দিয়ে ঢুকলে, গোরখপুরের সাইড দিয়ে ঢুকলে দিল্লি পৌঁছতে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা দিল্লি পৌঁছে যাবে। অস্ত্র নিয়ে আসতে কোনো অসুবিধা নেই। এই যে বিভিন্ন রুট ইউজ করছে আইএসআই, তার হেডকোয়ার্টার বাংলাদেশে করেছে, তার হেডকোয়ার্টার সিলেট, রংপুরে করেছে, এবং উত্তরপ্রদেশ, বিহার অথবা ভুটান অন্য রাষ্ট্র দিয়ে পুশিং করছে ইনফিল্ট্রেটার এবং তাদের স্পাই এবং জঙ্গি, এবং তাদের টার্গেট হচ্ছে বিভিন্ন বড় বড় শহর, দিল্লি, বোম্বে, ইকোনমিক ভাবে ভারতকে পরাস্ত করা। ঠিক মানে যেভাবে অর্থাৎ আমাদের জাতীয় স্বার্থে আঘাত লাগলে আমরা ছেড়ে দেবো না এক মুহূর্তের জন্য। কারণ এটা এই আশঙ্কাটা ওয়াকারুজ্জামানও করছেন। সে কারণে তিনি গতদিনই পরিষ্কারভাবে বলেছেন ইউনুসকে যে অর্থনৈতিক অবরোধ ইতিমধ্যেই হয়ে গেছে, এরপর ভারত যদি তাদের আকাশসীমা বন্ধ সিদ্ধান্ত নেয় তাহলে বাংলাদেশ না খেয়ে মরবে, এই কথা তিনি উল্লেখ করেছেন বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এই যে সুইসাইডাল করিডর বা ইউনুসের মানবিক করিডর, তার যে মুখ্য যে মানে কনভেনার ছিলেন অর্থাৎ জসিমউদ্দিন বিদেশ সচিব, তিনি যে ছবি আসছে আমাদের কাছে আপডেট ইনফরমেশন, তিনি ইতিমধ্যেই পথ ছেড়েছেন, তিনি তাকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এই সেনাবাহিনীর প্রত্যাঘাতের পরেই এই ছবিটা আসছে বলে পরিষ্কার হচ্ছে।